নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির দ্বিতীয় পর্বের 51তম অংশ। যতদূর মনে হয় ওই ছিল আমার প্রথম দিল্লি যাওয়া। সঙ্গে ছিল আমার কন্যা কমলা। সেবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিল। ওর সঙ্গে পুরানো একটা চুক্তির কারণে উত্তর ভারত দেখাতে নিয়ে গেলাম। আগে গেলাম ডুন এক্সপ্রেস চেপে দেরাদুনে। সেখানে বন বিভাগীয় কলেজে আমাদের এক কুটুম্ব কাজ করতেন। তাকে আমরা নালু বাগচি বলতাম। তার স্ত্রী আমার কলেজের বন্ধু সুমতি বলে একজন মারাঠি মেয়ে। মারাঠিদের যত দেখেছি তত আপনজন বলে মনে হয়েছে। সেবারও স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে আমাদের যারপরনাই আদর যত্ন করলেন। নালুদাকে বৃক্ষ বিশারদ বলা চলে। বাহির বাগান ও নানা রকম সুন্দর গাছের লালনভূমি। চড়াইয়ের ওপর বাড়ি। নিচের রাস্তা থেকে পাহাড়ের ডাল বেয়ে ধাপে ধাপে গাছ লাগিয়েছেন দেখলাম। এতদিনে না জানি তাদের কত বাহার হয়েছে। নালু বাগচিও আর নেই। খিটখিটে স্নেহশীল সুদর্শন মানুষটিকে আর দেখতে পাবো না। মনে আছে কলকাতায় ফেরার পথে কমলি বলেছিল, এই বেড়ানোর প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করেছি। ট্রেন থেকে দূরে আকাশের গায়ে তাজমহল দেখা যায়। কমলি যেন স্বপ্নরাজ্য দেখল। সকালে দেরাদুন পৌঁছলাম। নিচু প্ল্যাটফর্মে নালু বাগচি আমাদের জন্য অপেক্ষা করছিলেন। তার পাশেই রাশি রাশি গোলাপের কলম। বললেন, ওগুলো রথীন্দ্রনাথ ঠাকুর আনিয়েছেন। মুসুরি পাহাড়ের পায়ের কাছে রাজপুর। সেখানে একটা বাংলো ভাড়া করে রথিবাবু আছেন। সামনেই তার নিজের সুন্দর বাংলো তৈরি হচ্ছে। ব্যক্তিগত কারণে আত্মীয় পরিজন ছেড়ে 70 বছর বয়সের রথিবাবু সুদূর দেরাদুনে শেষ বয়সটা কাটাবেন স্থির করেছিলেন। মনটা খারাপ হয়ে গেল। শান্তিনিকেতনের খোলা মাঠ যার যোগ্য পটভূমি, এখানে তিনি কেমন করে মন বসাবেন ভেবে পেলাম না। তার বিষয়ে নানা কটু মন্তব্য শুনে এসেছিলাম। মনে হয়েছিল কোনো গভীর বেদনা, অতৃপ্তি, হতাশা থেকে মানুষ হঠাৎ অপ্রত্যাশিত এবং হয়তো অপ্রিয় আচরণ করে। বাইরে থেকে তার কখনো বিচার করা যায় না। আমি বহু বছর ধরে রথিদাকে দেখেছি। প্রায় আমার মা মাসির বয়সী। খুব একটা অন্তরঙ্গতা হয়নি কখনো। তবু শান্তিনিকেতনে যখনই সৌজন্যের প্রতিমূর্তি শ্যামল সুন্দর মানুষটিকে দেখেছি, তার মুখে একটা বেদনার ভাব দেখেছি। আশ্চর্য শিল্পবোধ ছিল। হাতের কাজ কি সূক্ষ্ম, পরিকল্পনা কি স্বপ্নময়, অথচ কি কার্যকরী। এখনও আমাদের শান্তিনিকেতনের এই বাড়িতে 5খানি রথিদার পরিকল্পিত এবং শ্রীনিকেতনে তৈরি ফোল্ডিং চেয়ার আমরা অষ্টপ্রহর ব্যবহার করে থাকি। আমার কাছে রথিদার তৈরি 2টি চামড়ার হ্যান্ডব্যাগ আছে। তার উপর এমন সুন্দর নকশা করা যে যখনই দেখি এই 40-50 বছর পরেও আশ্চর্য হই। আমার মনে হয় অসাধারণ শিল্পী বলে তার সে স্বীকৃতি পাওয়া উচিত ছিল। রথিদা তা পাননি। লোকে তাকে ক্রাফটসম্যান ভাবে। আসলে তিনি ছিলেন আর্টিস্ট। সে যাই হোক, প্রায় 30 বছর আগে নালুদা বললেন, তোমার যদি আপত্তি না থাকে আমরা বিকেলে রথিদার সঙ্গে দেখা করে আসব। তার বড় ইচ্ছা। খুশি হয়ে গেলাম সেখানে। রথিদাও কি যে খুশি হলেন। ঘুরে ঘুরে তাঁর অসমাপ্ত বাড়ি দেখালেন। ইউরোপে আমেরিকায় যেমন করে, বাড়ি তৈরির সঙ্গে সঙ্গে বাগানের লেআউট তৈরি হচ্ছে। সেই গোলাপের কলম কোথায় কোথায় লাগানো হবে তাও দেখালেন। সেদিন হাতে বেশি সময় ছিল না। পরদিন রাতে কমলিকে আমাকে নিমন্ত্রণ করলেন। বললেন আনা নেওয়ার জন্যে ওর গাড়ি থাকবে। পরদিন গিয়েছিলাম আমরা। ওদিকে শীতকালে বৃষ্টি পড়লে বেজায় ঠান্ডা পড়ে। গাড়ির জানালা তুলে পৌঁছলাম। ঘরে আগুন জ্বালা হয়েছিল। উত্তরায়ণে দেখা সুন্দর সুন্দর কিছু আসবাব দেখে মন কেমন করতে লাগলো। দেয়ালে রবীন্দ্রনাথের আঁকা অনেকগুলি ছবি। কেউ কেউ মন্তব্য করেছিলেন রবীন্দ্রনাথের লেখা আর আঁকা হলো জাতীয় সম্পদ। রথিবাবুর তা নিয়ে যাবার কোনো অধিকার নেই। মনে হয়েছিল বিশ্বকবির ছেলে হয়ে জন্মানোর জন্য বড় বেশি দাম দিতে হচ্ছে। গরিব ঘরের ছেলেরাও বাপের জিনিস উত্তরাধিকার সূত্রে পায়। এমনিতেই বাপের চোখ ধাঁধানো উজ্জ্বল প্রতিভার জন্যে ছেলের অসাধারণ গুণগুলি অনেকেরই চোখে পড়ে না। যদি সাধারণ ঘরে জন্মাতেন রথিদা, আরও খ্যাতি পেতেন। মনে হচ্ছে শীঘ্রই একদিন তার জন্মশতবর্ষ পূর্ণ হবে। দেশের লোক তখন তাকে মনে করবে কি না কে জানে।
শুনেছিলাম শান্তিনিকেতনের ওপর রথিদার আর কোনো টান নেই। কেন জানি বলে বসলাম, শান্তিনিকেতনের জন্য মন কেমন করে না রথিদা। এক দৃষ্টে চেয়ে রইলেন। দেখলাম চোখে জল জমছে। খালি বললেন, তোমার কি মনে হয়? নিজের মূঢ়তার জন্য নিজেই লজ্জা পেলাম। এরপর আর একবারও তাকে দেখেছিলাম। শান্তিনিকেতনে এসেছিলেন বিষয় ব্যাপার নিয়ে কোনো কাজে। তার অল্প দিন পরেই তিনি মারা যান। আজও রথিদার কথা মনে হলেই আমার বড় কষ্ট হয়। তার পরদিন আমরা হরিদ্বার গেলাম। কর্ণখলে দুদিন থাকব। মাখন মহারাজ স্টেশনে এসেছিলেন। কর্ণখলেও দুদিন ছিলাম। রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমাদের বড়ই ভালোবাসার সম্বন্ধ। তারা সকলে আমার স্বামীর পেশেন্ট ছিলেন। এখনও আমার ছেলে তাদের অসাধারণ হাসপাতালে রুগীদের দাঁতের চিকিৎসা করে। ধর্ম বলতে আমি কোনো সময় ক্রিয়াকলাপ বুঝি না। শুনেছি রামকৃষ্ণ বলতেন, ধর্ম মানে ভগবানে বিশ্বাস, জীবে দয়া আর মাঝে মাঝে সাধুসঙ্গ। এই হলো আমারও মনের মতো কথা। আমাদের দিক থেকে যেমন তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা, তেমনি তাদের দিক থেকে অযাচিত স্নেহ আমরা পেয়েছি। মাখন মহারাজ বলতে গেলে কর্ণখলের প্রধান ছিলেন, অথচ কোনো ছেলে মানুষ সাধুকে না পাঠিয়ে নিজেই আমাদের নিতে এলেন, যেন আমরা তাদের কতই না গণ্যমান্য অতিথি। সত্যি বলবো, তাকে দেখেই গলে গেলাম আমরা।